হ্যালো, তোমরা কি শুনতে পাচ্ছ কথা ক্লিয়ার? জি স্যার, শুনতে পাচ্ছি। স্যার শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, ঠিক আছে। কেমন আছো সবাই তোমরা? স্যার আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? এই তো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। পার্টিসিপেন্ট অনেক কম, 23 জন মাত্র। এরকমই থাকেন আরো বাড়া কিছু। স্যার হয়তো সকালে আরো 5-7 জন বাড়বে স্যার, মানে 35 জন বা 31-32 এরকম দেখি নর্মালি এভারেজ। আহ, আসলে একটু কষ্ট করে আর কি, শীতের সকাল, হয়তো ঘুম ভাঙেনি আর কি অনেকের। যা হোক, আপনারা চেষ্টা করো একটু তাড়াতাড়ি আহ, আসার আর কি। কারণ গত ক্লাসেও দেখলাম যে 22 জন এবং সব লাস্টে 17 জন বা 14 জনের যে ঠিক ছিল আর কি, যখন ক্লাস শেষ করি। তো গতকাল গত যে ক্লাসটা ছিল, এটা গুরুত্বপূর্ণ একটা ক্লাস ছিল, এটা অনেকে মিস করেছে। তো এটা একটু দেখে নিবা। আর কোনো ক্লাস যদি মিস হয় আর কি, তো এটা নিয়ে টেনশনে কিছু না যে তারপরে ক্লাস বুঝবো না। কারণ এটা চেষ্টা করি যে পুরোটা পুরোটা না হলেও অল্প কিছু হলেও যেন রিপিট হয়, বা একটা ধারাবাহিকতা যেন থাকে আর কি। মানে আগের ক্লাস না বুঝলেও যাতে পরের ক্লাসটা যেন বোঝা যায়, সেটা চেষ্টা করি আর কি সবসময়। তো আমরা গত ক্লাসে যেটা পড়ছিলাম, কারেন্ট সোর্স আর ভোল্টেজ সোর্স, এটা নিয়ে কথা বলেছি। কারেন্ট সোর্স মানে হলো যেটা কারেন্ট সাপ্লাই দেয়, আর ভোল্টেজ সোর্স মানে হলো যেটা ভোল্টেজ সাপ্লাই দেয়। তারপরে কি বলেছিলাম যে দুইটা জিনিস মূলত আলাদা কিছু না, তারা ইকুইভ্যালেন্ট। কারেন্ট সোর্স ভোল্টেজ সোর্স দুইটা মূলত একই জিনিস। মানে একটা ডিভাইসকে আমরা বলতে পারি এটা ক্ষেত্র বিশেষে আর কি। মানে কোনো সার্কিটের জন্য একটা সোর্স হতে পারে কারেন্ট সোর্স, আবার ওই একই সোর্স আর একটা সার্কিটের জন্য হতে পারে সেটা ভোল্টেজ সোর্স। এটা নির্ভর করছে হলো সার্কিটের ইম্পিডেন্স কত। মানে সার্কিটের ইম্পিডেন্স মানেটা হলো লোড ইম্পিডেন্স, বা তোমার যে লোড, হ্যাঁ, রেজিস্ট্যান্স যেটা বলো আর কি সেটা। আর আরেকটা হলো তার নিজস্ব, মানে ওই সোর্সের নিজস্ব ইম্পিডেন্স, যেটাকে আমরা বলি এর ইন্টারনাল ইম্পিডেন্স। তো ইন্টারনাল ইম্পিডেন্স আর ওই লোড ইম্পিডেন্স, এই দুটোর যে রেশিও, এটা যদি অনেক ছোট হয় তাহলে একটা সোর্স হতে পারে সেটা কারেন্ট সোর্স, আর যদি অনেক বড় হয় তাহলে হতে পারে সেটা ভোল্টেজ সোর্স। আমরা এটা মানে এটা বলেছি আর কি। এখানে দেখো তাহলে একটু বুঝতে পারবা। ছোট বড় যে বিষয়টা বললাম সেটা হচ্ছে, আমরা এই রেশিওটা দেখি ভোল্টেজ সোর্সের জন্য। ভোল্টেজ সোর্সের জন্য আমরা যে টার্মিনাল ভোল্টেজের একটা রিলেশন আমরা ফর্ম করেছিলাম, এবং এখানে বলেছিলাম যে ভিটি ইকুয়ালস টু ভিএস বাই 1 প্লাস জেড এস বাই জেড এল। জেড এস বাই জেড এলটা হলো যে এই লোড ইম্পিডেন্সের তুলনায় এটা কতখানি, মানে এটা রেশিও আর কি। সোর্সের ইম্পিডেন্স ডিভাইডেড বাই লোড ইম্পিডেন্স। তো এটা যদি অনেক ছোট হয় তার মানে হলো লোড ইম্পিডেন্স কত হবে, এটার সোর্সের ইম্পিডেন্স ইন্টারনাল ইম্পিডেন্সের তুলনায় অনেক বড়। তাহলে আমরা এটা বলতে পারি আইডিয়াল ভোল্টেজ সোর্সের কাছাকাছি, বা খুব ভালো মানের একটা ভোল্টেজ সোর্স। আর একটু উল্টা ঘটনা ঘটে হলো কারেন্ট সোর্সের জন্য। কারেন্ট সোর্সের জন্য আমরা একটা ইকুয়েশন ডিরাইভ করেছিলাম, এবং এটা ছিল এই ইকুয়েশনটা, যে আইএল ইকুয়ালস টু আইএস ডিভাইড বাই 1 প্লাস জেড এল বাই জেড এস। তো এটা অনুযায়ী দেখো, এটা হচ্ছে লোড কারেন্ট, মানে এটা আইএল। আর এটা হচ্ছে আমাদের সোর্স কারেন্ট, মানে লোডের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে। আর আইএস হচ্ছে যে কারেন্টটা ওই সোর্স নিজে সাপ্লাই দিচ্ছে। তো এখানে একটা নিচে রেশিও আছে, এই জেড এল বাই জেড এস। এই জেড এল বাই জেড এস যদি হয় জিরোর কাছাকাছি বা খুবই নেগলিজিবল আর কি, তাহলে সেক্ষেত্রে আমরা এই আইএল এবং আইএসটাকে প্রায় সমান বলতে পারি। তো এটা যত সমান হবে, যত কাছাকাছি হবে, সেটা তত ভালো কারেন্ট সোর্স হিসেবে কাজ করবে। তা এটা কাছাকাছি হওয়ার জন্য আমাদের কন্ডিশন ছিল যে জেড এল লোড ইম্পিডেন্স এটা সোর্সের ইম্পিডেন্সের তুলনায় অনেক ছোট হবে। তার মানে সোর্সের ইম্পিডেন্স এখানে হবে অনেক বড়, আর লোডের ইম্পিডেন্স হবে ছোট। তার মানে বোঝা গেল যে লোডের ইম্পিডেন্স যদি বড় হয় সোর্সের তুলনায় অনেক, তাহলে সেটা সেই সোর্সটা ওই সার্কিটের জন্য কারেন্ট সোর্স হিসেবে ব্যবহৃত হতে পারে। আবার লোডের ইম্পিডেন্স যদি সোর্সের ইম্পিডেন্সের তুলনায় অনেক বড় হয়, মানে সোর্সের ইম্পিডেন্স এখানে ছোট, তাহলে সেক্ষেত্রে ওই সোর্সটা ওই লোডের জন্য ভোল্টেজ সোর্স হিসাবে কাজ করবে। আর অনেক কিছু বলছো? না স্যার। আচ্ছা,
তো এই ছিল আমাদের গত ক্লাসের মোটামুটি স্যার, এই আলোচনা। কথাটা একটু আরেকবার বললে ভালো হয়, ভোল্টেজ সোর্স আর কারেন্ট সোর্স কখন, ও যে এটা আচ্ছা। কখন বড় হবে বা কি জানি বললেন এটা। হুম, হুম, হুম। আচ্ছা, আমি সার্কিটের ইকুয়েশন দুইটা একসাথে নিয়ে আসি, একটু দাঁড়াও। তাহলে পাশাপাশি রাখলে তোমাদের সুবিধা হবে। এই তো। তাহলে আমাদের ভোল্টেজ সোর্স আর কারেন্ট সোর্সের জন্য আমরা এই দুটো ইকুয়েশন আমরা ডিরাইভ করেছি, তাই না? এটা একটু খেয়াল করো। তো এই ভিটি যেটা ভোল্টেজ সোর্স, ভোল্টেজ সোর্সের জন্য যে টার্মিনাল ভোল্টেজ এবং এর সোর্স ভোল্টেজ, এই দুটো সমান বা কাছাকাছি হবে কখন? যখন এই টার্মটা অনেক ছোট হবে। আবার একই রকম ভাবে লোড কারেন্ট, মানে লোডের মধ্যে যে কারেন্টটা যাচ্ছে আর সোর্স যে কারেন্টের সাপ্লাই দিচ্ছে, এই দুইটা ম্যাচ করবে বা খুব কাছাকাছি থাকবে যখন আমাদের এই ভ্যালুটা অনেক ছোট হবে। মানে অনেক ছোট বলতে জিরোর কাছাকাছি হবে, যাতে করে এই নিচের টোটালটা ওয়ান বা ওয়ানের থেকে সামান্য কিছু কম বেশি হয় আর কি। কম দেওয়ার সম্ভাবনা বেশি হবে আর কি, সামান্য। তো এটা হবে কখন? যখন এখানে দেখো এটার যে রেশিও, এটা হচ্ছে জেড এস বাই জেড এল, আর এখানে রেশিওটা হচ্ছে আমাদের জেড এল ডিভাইড বাই জেড এস। তার মানে হলো এখানে সোর্স যখন, সোর্সের ইম্পিডেন্স যখন এখানে তোমার ছোট আর লোডের ইম্পিডেন্স বড়, সেক্ষেত্রে এটা ভালো ম্যাচ করবে। আর এক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে লোডের ইম্পিডেন্সটা এখানে অনেক বড়, অনেক ছোট হবে। আর সোর্সের ইম্পিডেন্সটা এখানে বড় হবে। মানে নিচে যেটা আছে সেটা বড় হতে হবে আর কি, এই নিচেরটা বড় হবে, ওই উপরেরটা এখানে ছোট হতে হবে। তাহলে এটা ভালো জি ম্যাচ স্যার, করবে। বুঝতে পারছি। তাহলে এটা হচ্ছে তোমাদের এই কন্ডিশনটা, যে সোর্স তুমি যেটা ব্যবহার করছো এটা কোনো সার্কিটের যখন অ্যাপ্লাই করা হচ্ছে, ওই সার্কিটের লোড যদি ওই সোর্সের থেকে অনেক ছোট হয়, তাহলে সেটা হবে কি? সেটা হবে কারেন্ট সোর্স। লোডের ইম্পিডেন্সটা সোর্সের ইম্পিডেন্সের থেকে অনেক ছোট, তাহলে এটা নেগলিজিবল টু ওয়ান, তাই না? তাহলে সেক্ষেত্রে আমরা এটা বলতে পারি এই আইএল এবং আইএস টা প্রায় ইকুইভ্যালেন্ট, এটা প্রায় সমান। তখন এটা কারেন্ট সোর্স হিসেবে কাজ করবে ওই সার্কিটের জন্য। আবার ওই একই লোড আর একটা সার্কিটে নিয়ে গেলে, যে সার্কিটের লোডের ইম্পিডেন্সটাই আবার ওই সোর্সের থেকে অনেক বড়, তাহলে সেক্ষেত্রে কি হবে? তখন আবার এই প্যারামিটারটা এখানে ছোট হচ্ছে, তখন এই ভিটি এবং ভিএস কাছাকাছি হবে। তখন ওই সোর্সটাকে আমরা ওই সার্কিটের জন্য ভোল্টেজ সোর্স হিসাবে বলবো। তাহলে সোর্স কিন্তু একটাই, একটা সোর্সই কোনো সার্কিটের জন্য হতে পারে ভোল্টেজ সোর্স, আর একটা সার্কিটের জন্য এটা হয়ে যেতে পারে কারেন্ট সোর্স। জি আচ্ছা, স্যার, বুঝতে পারছি। তাহলে আর একটা এখানে কনক্লুশনটা আনা যায়, সেটা হলো যে ভোল্টেজ সোর্স যদি হয় এটার ইন্টারনাল ইম্পিডেন্স, মানে আইডিয়াল ভোল্টেজ সোর্স যদি হয় এটার ইন্টারনাল ইম্পিডেন্স হচ্ছে জিরো। আর কারেন্ট সোর্স যদি হয় আইডিয়াল, তাহলে এর ইন্টারনাল ইম্পিডেন্স হবে ইনফিনিটি। এটা একটু ভালো আহ, করে বুঝে রাখতে হবে আর কি। পরবর্তীতে আমার এই এই যে লাইনটা এখন বললাম, এটা অনেক জায়গায় কাজে লাগবে। আইডিয়াল কারেন্ট সোর্স হলে এটার ইন্টারনাল ইম্পিডেন্স ইনফিনিটি, আইডিয়াল ভোল্টেজ সোর্স হলে এটার ইন্টারনাল ইম্পিডেন্স জিরো। ভোল্টেজের জন্য জিরো, কারেন্টের জন্য ইনফিনিটি। এটুকু মনে রাখলেই হবে আর কি। আমরা পরবর্তীতে এই ইকুয়েশন, মানে এই যে কথাটা বললাম, এটা আমরা ব্যবহার করবো আর কি। তারপর ইকুইভ্যালেন্স বিটুইন ভোল্টেজ সোর্স এন্ড কারেন্ট সোর্স, এটা আমরা বলেছি যে এটা এটা এখনই যেটা বললাম আর কি, সেই জিনিসটাই এখানে। যে কোনো একটা জিনিসকে ভোল্টেজ বা কারেন্ট সোর্স হিসেবে ব্যবহার করা যেতে পারে, বা একটা ভোল্টেজ সোর্সকে আবার কারেন্ট সোর্সে রূপান্তর করা যেতে পারে, ইকুইভ্যালেন্ট কারেন্ট সোর্সে রূপান্তর করা যেতে পারে। আমরা এটা দেখবো আর কি এরপরে। তো এই কনভার্সনটা কিভাবে হয়, যে আমাদের যে কোনো একটা ভোল্টেজ সোর্স এটাকে আমরা কারেন্ট সোর্সে কিভাবে পরিণত করতে পারি, বা কারেন্ট সোর্সকে ভোল্টেজ সোর্সে কিভাবে পরিণত করতে পারি, সেই কনভার্সনটা আমরা আজকে দেখি। আমাদের সব প্রথমে একটা লোড ধরি। এটা লোডের ভ্যালুটা আমরা এখন ডিক্লেয়ার করছি না, পরে করছি। এটা হচ্ছে আমাদের মনে করো একটা সোর্স যেটা কিনা এসি সাপ্লাই দেয়। তো এটা এসি সাপ্লাই দিচ্ছে আর এটা আমাদের লোড। তো এটা যদি আমাদের ভোল্টেজ সোর্স যেটাকে বানাতে হয়, মানে এটাকে যদি আমরা ভোল্টেজ সোর্স রিপ্রেজেন্টেশনে যদি আমরা নিয়ে যাই, তাহলে এই ফিগারটা দেখো এবার। এটা হচ্ছে এই বি ফিগারে যেটা, এখানে ওই সোর্সটাই এখানে আমাদের দেখেছি। এই এসি যে ভোল্টেজ সোর্স ভিএস এর সাপ্লাই ভোল্টেজ, এর সাথে একটা ইন্টারনাল ইম্পিডেন্স এখানে দেখানো হলো যেটা হচ্ছে জেড এস ওয়ান, এবং তার সাথে লোড জেড এল। এই লোডটাই এখানে আমরা ভ্যালুটা বসালাম জেড এল। তাহলে আমরা যখন ভোল্টেজ সোর্স রিপ্রেজেন্টেশন আমরা যখন যাচ্ছি, ওই সময় আমাদের ওই সোর্সের সাথে একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স সিরিজে যোগ করতে হচ্ছে। আমাদের এটা একটা বোঝার বিষয়, আমাদের এটা মনে রাখতে হবে যে ভোল্টেজ সোর্সের সাথে ইন্টারনাল ইম্পিডেন্স সবসময়তেই সিরিজে থাকবে।
আর এটাকে যদি আমরা কারেন্ট সোর্স রিপ্রেজেন্টেশনে যেতাম, তাহলে এর যে ভোল্ট ইয়াটা মানে আমাদের যে সোর্স, যেটা কারেন্ট সোর্সটা এখানে দিলাম, তার সাথে এখানে যে আমাদের যেরকম একটা ইন্টারনাল ইম্পিডেন্স ছিল, সেই ইন্টারনাল ইম্পিডেন্স এখানেও থাকবে। তবে পার্থক্য হলো যে এটা এর সাথে প্যারালালে থাকবে, কারেন্ট সোর্সটা এর সাথে প্যারালালে থাকবে। এবং তারপরে ওই লোড যেটা ছিল সেটা এখানে আছে। তার আমাদের যে টার্মিনাল, যেটা মানে সোর্স থেকে আমরা যে সাপ্লাইটা নিচ্ছি, এটা সবসময় একটা টার্মিনাল থেকে আমাদের সাপ্লাইটা নিতে হবে। ওই টার্মিনাল হচ্ছে এই এ এবং বি পয়েন্টে আমরা সাপ্লাইটা নিব সোর্স থেকে। এবং লোড, আমরা লোড বলতে বোঝাচ্ছি এখানে যে কোনো ধরনের লোড হতে পারে। এটা হতে পারে কোনো একটা মোটর, হতে পারে কোনো একটা আহ, বড় কোনো সার্কিট, হতে পারে তোমার ট্রান্সমিটারের সার্কিট, মানে যে কোনো সার্কিট তুমি এখানে ইউজ করতে পারো, সেটাই এখানে লোড হিসাবে গণ্য হবে। এবং ওই লোডের একটা ইম্পিডেন্স থাকে, সেই ইম্পিডেন্সটা হলো ZL। আমার লোড মানে এখানে একটা দেখায় যে একটা রেজিস্ট্যান্স আকারে বা একটা ইম্পিডেন্স আকারে দেখায়, কিন্তু আসলে শুধু এইটুকু একটা সিঙ্গেল একটা কম্পোনেন্ট মানে কিন্তু লোড না। এই লোডটা অনেক বড় অর্থে ব্যবহার করা হয়। এটা এখানে একটা পুরো একটা সার্কিট, অনেক বিশাল একটা সার্কিট এখানে একটা হতে পারে লোড হিসাবে। যেমন তুমি বাসা বাড়িতে যত ধরনের যন্ত্রপাতি ব্যবহার করো, এটা সবগুলো থেকে তোমার একটাই কানেকশন আমাদের ইলেকট্রিক পোলে যায়, যেটা কিনা ওই আমাদের প্লাস মাইনাস যে, মানে প্লাস মাইনাস এখানে এসির জন্য বলা ঠিক হবে না, একটা হচ্ছে নিউট্রাল এবং ফেজ, মানে এল এবং এন। এই যে লাইন দুটো আমরা এখানে পোলে দিচ্ছি, এই দুটো হচ্ছে আমাদের টার্মিনাল। ওই টার্মিনাল থেকে আমরা পুরো বাড়ি চালাচ্ছি, তাহলে পুরো বাড়িটা হলো এখানে সেক্ষেত্রে লোড হিসাবে গণ্য হবে। তো এটাই আর কি আমাদের, তাহলে আমরা যখন কারেন্ট সোর্স হিসাবে বলছি ওই সময়তে ইম্পিডেন্সটা এর সাথে থাকছে প্যারালালে, আর ভোল্টেজ সোর্স বললে ইম্পিডেন্সটা সোর্সের সাথে সিরিজে থাকছে। এবং তারপরে আমাদের দুইটা কানেকশন যেটা বের হলো, এটা হচ্ছে আমাদের টার্মিনাল। এখান থেকে আমরা সোর্স থেকে সাপ্লাই নিব। আচ্ছা, তাহলে আমরা এরপরে যেটা যাই সেটা হলো, আমরা যদি ভোল্টেজ সোর্স রিপ্রেজেন্টেশনে যদি যেতে চাই, তাহলে আমরা কি করতে পারি? আমাদের কন্ডিশন গুলো হলো, এই ভোল্টেজ সোর্স রিপ্রেজেন্টেশন বা কারেন্ট সোর্স রিপ্রেজেন্টেশন, এই দুটো আমরা যেটাই আমরা যাই না কেন, আমাদের এই দুটো ইকুইভ্যালেন্ট। আমরা একটু আগে যেটা বলে আসলাম এর আগের টপিকে, যে এটা ইকুইভ্যালেন্ট, ভোল্টেজ সোর্স এবং কারেন্ট সোর্স ইকুইভ্যালেন্ট। এখন ইকুইভ্যালেন্ট কথাটা মানে কি? আমাদের এখানে সোর্স এটাই, এই সোর্সটা যদি আমরা একটাই লোডের অ্যাক্রসে ব্যবহার করি, তাহলে ওটা এখানে যে ভোল্টেজ ড্রপ ঘটাবে, এই টার্মিনাল ভোল্টেজ, ওটাকে যদি আমরা কারেন্ট সোর্স হিসেবে গণ্য করতাম, ওই একই লোডের উপরে যদি আমরা এটাকে অ্যাপ্লাই করি, তাহলেও ওই এর যে টার্মিনাল ভোল্টেজ সেটা একই হবে, এবং টার্মিনাল কারেন্টও একই হবে। এটা একটু বোঝার বিষয়। আবার এখানে বলি, একটা এটা হলো আমাদের ভোল্টেজ সোর্স, আমরা যে সোর্সটা, এটাকে আমরা যদি ভোল্টেজ সোর্স যদি আমরা রিপ্রেজেন্টেশনে নিয়ে যাই, বা এটাকে আমরা যদি ভোল্টেজ সোর্স হিসেবে গণ্য করি, তারপর কোন একটা সামথিং একটা ইম্পিডেন্সের উপর এটাকে অ্যাপ্লাই করলাম, তাহলে ওই ইম্পিডেন্সের অ্যাক্রসে যে ভোল্টেজ এবং কারেন্টের যে ভ্যালুগুলো আমরা পাবো, ওই একই ইম্পিডেন্সের উপরে যদি ওই সোর্সটাকে আমরা কারেন্ট সোর্স হিসেবে গণ্য করে অ্যাপ্লাই করতাম, তারপরেও ওই টার্মিনালে একই ভোল্টেজ এবং তার মধ্যে দিয়ে একই কারেন্টই ফ্লো হতো আর কি, ফ্লো হবে। এবং এই কারণে এই দুটাকে বলা হচ্ছে ইকুইভ্যালেন্ট। তো এটা যদি হয়, তাহলে আমরা এটা থেকে আমরা ম্যাক্সিমাম যে পরিমাণ কারেন্ট ফ্লো পাচ্ছি, এটা তো ম্যাক্সিমাম ওই একই পরিমাণ কারেন্ট ফ্লো পাবো। এখানে এ আর বি টার্মিনালে যে ভোল্টেজ ড্রপ, এখানেও এ এবং বি টার্মিনালে একই ভোল্টেজ ড্রপ হবে। কেন? কারণ হলো আমাদের সোর্স একটাই, এটাকে আমরা এখানে ভোল্টেজ সোর্স রিপ্রেজেন্টেশন, আবার এখানে কারেন্ট সোর্স রিপ্রেজেন্টেশন দেখিয়েছি। আবার লোড, ওই লোডের ভ্যালুটা একই। এখন আমরা এই কথার সাথে তোমরা আগের কথার সাথে একটু কনফিউজড হয়ে যেতে পারো, যে আমরা একটা সোর্সকে কোনো লোডের জন্য কারেন্ট সোর্স, কোনো লোডের জন্য ভোল্টেজ সোর্স হিসেবে ব্যবহার করতে পারি। আবার এখানে আমরা বলছি দুটোই একই, তাহলে আসলে ঘটনাটা কি? আমাদের এই কথা হলো যে এটাকে ভোল্টেজ সোর্স হিসেবে ব্যবহার করতে পারি যখন কিনা এটার ইন্টারনাল ইম্পিডেন্সটা অনেক কম এই লোডের তুলনায়, এই লোডটা অনেক বড়, এটা অনেক ছোট, তখন এটা ভোল্টেজ সোর্স, মানে একটা ভালো মানের ভোল্টেজ সোর্স। আবার এখানে এই লোড রেজিস্ট্যান্সটা অনেক কম, এটা অনেক বেশি, ইন্টারনাল ইম্পিডেন্স অনেক বেশি, তখন এটা অনেক ভালো মানের একটা কারেন্ট সোর্স। তার মানে হলো যে আমাদের সোর্স একটাকে রেখেই আমরা যদি লোডকে অনেক ভ্যারি করি, লোড মনে করে একবার অনেক কম ভ্যালু একটা দিলাম, এটা অনেক বেশি ভ্যালু একটা দিলাম, এখানে অনেক কম ভ্যালুর একটা লোড এখানে দিলাম, তাহলে সেক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য। এই কম ভ্যালুর লোডের জন্য এটা তখন কারেন্ট সোর্স হিসেবে গণ্য হবে, এবং বেশি ভ্যালু লোডের জন্য তখন এটা ভোল্টেজ সোর্স হিসেবে গণ্য হতো আর কি। কিন্তু আমাদের লোড এখানে চেঞ্জ করিনি, এখানে যে পরিমাণ ZL, এখানেও একই পরিমাণ ZL ই আছে, মানে লোডের ভ্যালু আমরা এখানে চেঞ্জ করিনি। তো যদি চেঞ্জ না করি, তাহলে আমাদের ভোল্টেজ সোর্স যে আমাদের ভ্যালু গুলা, এই ভ্যালু গুলো কোনো চেঞ্জ হবে না।
লজিকটাকে বুঝতে পারলে না কনফিউশন আছে? একটু খেয়াল করে দেখো, যদি বুঝতে না পারো আবার বলো, আমি এটা বলবো। সম্ভবত বুঝেছো সবাই। স্যার না স্যার, কনফিউজ আছে স্যার বুঝতে এখানে একটু। পারিনি। কনফিউশন আছে না? আছে, কোথায় বলো। স্যার এখানে যে মানের কথাটা বললেন, জেডেল দুই ক্ষেত্রে একই, হুম। তো এখন হতে পারে যে এটা অনেকটা আইডিয়াল ভোল্টেজ সোর্সের মতো কাজ করছে, তখন কিভাবে কারেন্ট সোর্স বলবো? মানে জেডেল এর মানটা এরকম হলো। আচ্ছা, আমরা আমরা এখানে যেটা বলেছি এটা ভোল্টেজ সোর্স রিপ্রেজেন্টেশন, তার মানে কিন্তু এটা না যে এটা আবার আইডিয়াল ভোল্টেজ সোর্স। এটা হতে পারে আইডিয়াল ভোল্টেজ সোর্স, কিন্তু এটা যদি আইডিয়াল ভোল্টেজ সোর্স হয়ে যায় তখন এটা কিন্তু আর আইডিয়াল কারেন্ট সোর্স হিসাবে থাকবে না। এটা কারেন্ট সোর্স হিসেবে আমরা গণ্য করতে পারি। বুঝছো কি, এটাকে আমরা যদি আইডিয়াল ভোল্টেজ সোর্স হিসেবে পেয়ে যাই, মানে মনে করো যে এটার ইন্টারনাল ইম্পিডেন্সটা অনেক কম এই জেড এল এর তুলনায়, তাহলে এটা তখন আইডিয়াল ভোল্টেজ সোর্সের কাছাকাছি হবে। মানে একদম তো আইডিয়াল হবে না, এটা আমাদের ভোল্টেজ সোর্স হিসাবে আমরা গণ্য করবো ভালো মানের। কিন্তু ওই একই একই সময়ে ওই একই পরিমাণ আহ, ইয়া দিয়ে তোমার লোডের উপরে যদি আমরা এটাকে কারেন্ট সোর্স হিসেবে অ্যাপ্লাই করতাম, তাহলে সেটা কিন্তু আর ভালো মানের কারেন্ট সোর্স হতো না। কেন হতো না? কারণ হলো এটার ইম্পিডেন্স আমরা আগে বলে দিয়েছি, এটা লোড ইম্পিডেন্সটা এটার ইন্টারনাল ইম্পিডেন্সের থেকে অনেক বড়, তাই না? এটা যদি অনেক বড় হয়, তাহলে আমাদের এক্ষেত্রে যেটা আমাদের এই জেড এস টু বা আমাদের যে ইন্টারনাল ইম্পিডেন্স কারেন্ট সোর্সের জন্য, এটা এর তুলনায় তোমার ছোট হচ্ছে। কিন্তু আমাদের কারেন্ট সোর্সের যে কন্ডিশন ছিল এটাকে আমাদের বড় হতে হবে। তাহলে এটা কারেন্ট সোর্স বলতে পারি, সেটা তবে আমাদের ভালো মানের আইডিয়াল বা আইডিয়ালের কাছাকাছি কোনো কিছু কারেন্ট সোর্স হবে না। আচ্ছা, এখানে কনফিউশন আছে যেহেতু আমরা এই কথাটা আবার একটু রিপিট করি, স্যার তাহলে হয়তো একটু। হ্যাঁ। স্যার যখন দুটাই সমান হবে, লোড রেজিস্ট্যান্স আর হচ্ছে ইন্টারনাল ইম্পিডেন্স। তখন কি হবে, তাই না? জি স্যার। তখন আমরা এটাকে না পারছি ভালো মানের ভোল্টেজ সোর্স বলতে, না পারছি ভালো মানের কারেন্ট সোর্স বলতে। বুঝছো? তখন এটা দুই ক্ষেত্রে আমাদের এটা মানে ইকুইভ্যালেন্ট, মানে একদমই সমান সমান হয়ে গেল আর কি। এটা এটা বললেও যা হয়, এটা বললেও তাই হচ্ছে। দুইটাতে কোনোটাই খুব ভালোভাবে যে কাজ করবে তা না। আমাদের এখানে ভোল্টেজ সোর্স হিসেবে যদি কল্পনা করো, এটা অল্প কিছু চেঞ্জ হলে এখানে ভোল্টেজের ভ্যালু চেঞ্জ হবে। যদি কারেন্ট সোর্স হিসাবে ধরো, তাহলে এটা অল্প কিছু চেঞ্জ হলে কারেন্টেরও বেশ ভালোই চেঞ্জ হবে। বুঝছো? এটা যদি এরকম সমান সমান যদি হয়ে যায় তাহলে এই ঘটনা ঘটবে। মানে এটাও সমান, এটা এবং এটা সমান সমান, তাহলে আমাদের এখানে আমরা যদি ভোল্টেজ সোর্স বলি, তাহলে এটা যদি ওর সমান করার পরে ধরো এটা 50 ওহমস, এটা 50 ওহমস, আমরা যদি 55 60 এরকম যদি করি, তাহলে এ বি টার্মিনালে এটা ভোল্টেজ চেঞ্জ হওয়ার কোনো কথা না। কিন্তু এটা চেঞ্জ হবে, কারণ এটা প্রায় সমান সমান। এটা আইডিয়ালের ভোল্টেজ সোর্স বা এটা ভালো মানের ভোল্টেজ সোর্স না। আবার যদি জেড এল এটা আর জেড এস টু যদি 50 ওহমস যদি হয়, 50 ওহমস করে যদি হয়, আমরা যদি এখানে 50 ওহমস থেকে 60 ওহমস করি, তারপরে এই এ বি টার্মিনালের ভোল্টেজও চেঞ্জ হবে এবং এর মধ্যে যে কারেন্ট ফ্লো হচ্ছিল ওই কারেন্ট ফ্লোটাও চেঞ্জ হবে, বেশ ভালো মানের চেঞ্জ হবে। হতে পারে সেটা স্যার 30%। হ্যাঁ। স্যার মেইনলি হচ্ছে এখানে আমরা তখনই ইকুইভ্যালেন্ট বলবো যখন টার্মিনাল ভোল্টেজ সমান থাকবে, কারেন্ট ফ্লো একই থাকবে, এটাই শর্ত নাকি? হ্যাঁ, ইকুইভ্যালেন্ট বলবো যখন এই রিপ্রেজেন্টেশনে ভোল্টেজ এবং কারেন্টের ভ্যালু এবং এই রিপ্রেজেন্টেশনে ভোল্টেজ এবং কারেন্টের ভ্যালু একই যদি যদি হয়, এটা ইকুইভ্যালেন্ট। এবং এটা একই হবে, তুমি এখানে যে কোনো ভ্যালুর এখানে ইম্পিডেন্স লাগাও, কিন্তু দুটোই একই হতে হবে। এই জেড এল এবং এ জেড এল এটা যে কোনো ভ্যালু হোক, কিন্তু এটা এবং এটা একই ভোল্ট একই জেড এল হতে হবে এবং এটা একই সোর্স হতে হবে। তাহলে তোমার এখানে কারেন্ট ভোল্টেজ তুমি এই রিপ্রেজেন্টেশনও যা পাবো, এখানেও ওই একই কারেন্ট ভোল্টেজই পাবা। বুঝছো? কারণ এটা ইকুইভ্যালেন্ট। আচ্ছা, আবারও বলি আমরা জেড এস আর জেড এল এর কথা যেটা বলছিলাম, যে একটা সোর্স কোনো ইম্পিডেন্সের জন্য এটা ভোল্টেজ সোর্স হিসেবে গণ্য হতে পারে। কখন হবে? যখন আমাদের যে সোর্স ইম্পিডেন্স যেটা সোর্সের ইম্পিডেন্স যেটা সেটা ভোল্টেজ ইন্টার এটা যে লোড ইম্পিডেন্স এটার তুলনায় সোর্সের ইম্পিডেন্সটা অনেক কম যদি হয়, তাহলে এটা ভোল্টেজ সোর্স হিসাবে গণ্য হবে, কারণ এই ভিএস এবং টার্মিনাল ভোল্টেজ এটা কাছাকাছি হবে। আবার ওই সোর্সটাই আর একটা ইম্পিডেন্সের কাছে নিয়ে গেল, যে ইম্পিডেন্সটার মানে যেই ইম্পিডেন্স মানে যেটা লোড ইম্পিডেন্স যেটা বলছি, সেই লোড ইম্পিডেন্সটা আগের লোড ইম্পিডেন্সের তুলনায় এটা অনেক ছোট, তাহলে এটা সোর্সের থেকেও ছোট। তাহলে সেক্ষেত্রে যেটা হলো যে দেখা যাচ্ছে যে এটা যে রেশিও জেড এল, এটা জেড এস থেকে অনেক যদি ছোট হয়ে যায়, তাহলে এই নাম্বারটা টোটালটা প্রায় অনের কাছাকাছি হচ্ছে। তখন এটা আইএস এবং আইএল প্রায় সমান সমান বলতে পারি। সেক্ষেত্রে
আমাদের এটাকে আমরা বলতে পারি কারেন্ট সোর্স। তোমাদের একটা এক্সাম্পল দিলে ভালো হয় না? একটা এক্সাম্পল দিই তাহলে। মনে করো তুমি কোন একটা সোর্স নিলা, যেটার, আচ্ছা এটা থেকে নি, আমরা একটা সোর্স ধরে নিই, কমন একটা সোর্স যেটার ইন্টারনাল ইম্পিডেন্স হচ্ছে 50 ওহম। একটা ইন্টারনাল ইম্পিডেন্স ধরছি যেটার 50 ওহম। আচ্ছা, তারপরে আমরা এটাকে যদি জেড এল বলি, জেড এল কে আমরা আবার একটু ডিভাইড করি, এটা জেড এল অন বললাম, মানে প্রথম একটা সোর্সের, একটা লোডের জন্য এটাকে ধরলাম হচ্ছে তোমার 10, 10 না, এটাকে 1 ওহম ধরি। আবার এটাকে জেড এল, এটা 2, এটাকে ধরলাম মনে করো 100 বা 1000 ওহম। আচ্ছা, তাহলে আমরা এখানে দুইটা এক্সাম্পল এখানে দেখছি আর কি। আচ্ছা, তাহলে এখন এই যে আমরা যে তিনটা ভ্যালু নিলাম, এখানে দেখো যে জেড হচ্ছে আমাদের 50 ওহম, এটা প্রথম কন্ডিশনের জন্য। মানে প্রথমে প্রথম না, প্রথম দুই কন্ডিশনের জন্য আমরা এখানে জেড টা ফিক্সড রাখছি সোর্সের ইম্পিডেন্স। ওই একটাই সোর্স, আমরা সব প্রথমে একটা একটা ইম্পিডেন্সের জন্য আমরা যদি অ্যাপ্লাই করি, যে ইম্পিডেন্সের ভ্যালুটা হচ্ছে 1 ওহম, আবার আরেকটা ইম্পিডেন্সের উপর আমরা অ্যাপ্লাই করবো যেটার ইম্পিডেন্সের ভ্যালু হচ্ছে 1000 ওহম। তাহলে সেক্ষেত্রে কোন ইম্পিডেন্সের জন্য ওই সোর্সটা কারেন্ট সোর্স হবে, আর কোন ইম্পিডেন্সের জন্য এই সোর্সটা ভোল্টেজ সোর্স হবে, কেউ কি বলতে পারবা? ইকুয়েশন গুলো খেয়াল করো, আমাদের আগের যে ইকুয়েশন গুলো আছে এটা খেয়াল করো, এবং এটাকে বলো যে এই জেড এল অন মানে 1 নম্বর সোর্স, এটা হচ্ছে 1 নম্বর ইম্পিডেন্স, 1 নম্বর লোড ইম্পিডেন্স, এটা হচ্ছে 2 নম্বরের লোড ইম্পিডেন্স। তাহলে স্যার এক এক নম্বর নাম্বার লোডের লোড জন্য, ইম্পিডেন্সের জন্য হ্যাঁ, কারেন্ট সোর্স হবে। 1 নম্বর লোড ইম্পিডেন্সের জন্য এটা কারেন্ট সোর্স। হ্যাঁ, হ্যাঁ, এক কারণ নম্বর লোড জেডিএল ইম্পিডেন্সের জন্য এটা কারেন্ট সোর্স হবে, কারণ এখানে সোর্স ইম্পিডেন্সটাই বড়। আর 2 নম্বর সোর্সের জন্য তখন ভোল্টেজ সোর্স হবে। ভোল্টেজ সোর্স হবে। এই এই এক্সাম্পলটা তোমরা সবাই বুঝতে পারলে কিনা এটা একটু খেয়াল করো। আমাদের ইকুয়েশন গুলো ছিল এই দুইটা, আমরা এখান থেকে যখন জেড টা নিয়েছি 50 ওহম, এটা কমন সবার জন্য সমান সমান, কারণ ওই একটাই লোডই আমরা ব্যবহার করছি দুইটা ইম্পিডেন্সের জন্য, দুইটা লোডের জন্য। তো ওই প্রথম যে মানে সোর্স যেটা আমরা ব্যবহার করলাম, এই এই সোর্সটা যদি এই প্রথম লোডের জন্য যদি ব্যবহার করি, তাহলে এই প্রথম লোডের জন্য ওই সোর্সটাই এটা কারেন্ট সোর্স হিসেবে গণ্য হবে, কারণ এই একের তুলনায় 50 অনেক বড়। তুমি যদি রেশিও নাও, এটা আমরা প্রায় কাছাকাছি ধরতে পারি একের। তো যাই হোক, আমরা তারপরে এটা মানে একদম আইডিয়াল বা খুব ভালো মানের যে হবে তা না, তবে এটাকে আমরা এই দুইটার সাথে যদি তুলনা করি, তাহলে আমাদের 1 নম্বর লোডের তুলনায় এটাকে অবশ্যই কারেন্ট সোর্সই বলতে হবে, এটাকে ভোল্টেজ সোর্স বলার কোনো অপশন নাই। আবার একই রকম ভাবে 2 নম্বর লোডের উপরে যদি আমরা অ্যাপ্লাই করতাম এই সোর্সটাই, তাহলে এটাই আমাদের এক্ষেত্রে হয়ে যেত ভোল্টেজ সোর্স। কারণ কি, ভোল্টেজ সোর্সের জন্য আমাদের লোড ইম্পিডেন্সটা হতে হয় বড় সোর্সের তুলনায়, তাহলে এখানে লোড ইম্পিডেন্সটা অনেক বড় আছে, সোর্সে আছে কেবল 50 ওহম। তা এই কারণে আমাদের সোর্সের মানে এই সোর্সটাকে আমরা যখন এই লোডের জন্য ভোল্টেজ সোর্স হিসেবে গণ্য করবো। তো এটা হচ্ছে আমাদের এমনি কথা যেটা আগে বলেছিলাম, সেটার একটা এক্সাম্পল হচ্ছে এটা, এরকম হবে। কিন্তু আমাদের এখন যে আমরা যেটা ডিরাইভ করছি আর কি, এখানে আমাদের দুই ক্ষেত্রে জেড এর ভ্যালু একই। এটা যদি আমাদের 1 ওহম হয়, এটাও 1 ওহম, এই কন্ডিশনের জন্য এটা 1 ওহম হলে এটা 1 ওহম, আর এটা 50 ওহমস। তাহলে আমাদের এক্ষেত্রে যেটা হবে, এটার ভ্যালু যদি 50 ওহমস যদি এখানে থাকে, তাহলে আমরা এই রিপ্রেজেন্টেশন দিয়েও এখানে যা পাবো, আমাদের এখানে এ বি তে যে ভোল্টেজ যে ইয়েটা হবে, মানে ভোল্টেজ এবং কারেন্টের যে ভ্যালুগুলো পাবো, এই রিপ্রেজেন্টেশন একই কারেন্ট ভোল্টেজের ভ্যালুগুলোই পাবো আর কি। এইটুকু বুঝো আগে। আচ্ছা, তো আচ্ছা এটা হলো আমাদের ইকুইভ্যালেন্ট কথা, আমরা এই কারণে বলছি। এখন আমরা এটা জানতে চাই যে এটা কত ম্যাক্সিমাম কারেন্ট সাপ্লাই দিতে পারে। এটা ম্যাক্সিমাম কত কারেন্ট সাপ্লাই দিতে পারে, এটা কি করে পাওয়া যাবে? যদি আমরা এই জেডিএল কে শর্ট করে দিই, জেডিএল কে যদি আমরা শর্ট করে দিই, তাহলে যে কারেন্টটা পাবো সেটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম
কারেন্ট এখান থেকে ফ্লো হবে এর মধ্যে দিয়ে। তো এই কারণে আমরা এটাকে বলেছি আইএল। আইএলটা যেটা এর মধ্যে দিয়ে ফ্লো হতে পারে এটার নাম হলো আইএল দিয়েছি, লোড কারেন্ট। এবং লোড কারেন্ট হচ্ছে শর্ট সার্কিট কারেন্ট। শর্ট সার্কিট কারেন্ট কেন? কারণ এ বি কে যদি আমরা শর্ট করে দিই, এটাকে উঠায় ফেলে দিয়ে বা একে জিরো করে দিয়ে, তাহলে এই টোটাল যে কারেন্টটা হবে সেটা হচ্ছে আইএল এর শর্ট সার্কিট কারেন্ট আর কি। এটা সমান তাহলে কত পাবো? তাহলে এ বি যদি আমাদের শর্ট সার্কিট করে দেওয়া হয়, তাহলে আমাদের এখানে আমাদের ওই ইন্টারনাল ইম্পিডেন্স ছাড়া আর কিছু থাকছে না। তাহলে কারেন্টের ভোল্টেজের ড্রপ যেটা হবে সেটা শুধুমাত্র এর অ্যাক্রসে ড্রপ হবে। তখন আমরা যেটা পাবো আই ইকুয়ালস টু ভি বাই আর। ভি মানে হলো এখানকার যে ভিএস, এবং আর এর জায়গাতে হলো এই জেড এস অন। এই কাজটা এখানে করা হয়েছে যে আইএল ইকুয়ালস টু ভি বাই ভিএস বাই জেড এস অন। তাহলে এই প্রথম সার্কিট থেকে আমরা যে কারেন্ট পাই এটা হচ্ছে ভিএস ডিভাইড বাই জেড এস অন। তারপর একই রকম ভাবে আমরা দ্বিতীয় সার্কিটে যদি যাই, এই দ্বিতীয় স্যার সার্কিটে গেলে পরে আরেকটা বিষয় ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার ওই প্রথম পিকচারটা স্যার যদি আপনি বলেন যে শর্ট করে দিই, যে এডেলটা আমরা সরাই দিই, হুম, তাহলে তো স্যার সার্কিটটা পুড়ে যাওয়ার কথা না স্যার? আর জেড ও এস আচ্ছা ওয়ান তো স্যার ইন্টারনাল। জি স্যার। হ্যাঁ, এটা সার্কিটটা পুড়ে যাওয়ার কথা বলতে কি আসলে আমাদের এখানে যখন আমরা এরকম শর্ট করে দিই বাস্তবে, তখন এই হিউজ অ্যামাউন্টের কারেন্ট এখান দিয়ে ফ্লো হয়। তো এই কারেন্ট যখন ফ্লো হচ্ছে এটা যদি সহ্য করতে পারে ওই সোর্সটা, তাহলে টিকে থাকবে। আর সহ্য করতে না পারলে টিকে থাকবে না। স্যার আমরা কিন্তু যখন এখানে থিওরি, হ্যাঁ আমি বলি, এখানে তো আমরা স্যার। যখন থিওরি পড়ছি জি এই স্যার। সময়তে আমরা ধরতে পারি যেটা আমরা যখন এরকম শর্ট করে দিলাম, এটা যে পরিমাণ কারেন্ট ও ম্যাক্সিমাম ফ্লো করতে পারে ওই ফ্লো করে এটা টিকে থাকবে। এটা ধরে নেই, মানে আমাদের এক্সট্রিমাম কন্ডিশন হচ্ছে এটা, এক্সট্রিম কন্ডিশন হচ্ছে এটা। কিন্তু আমরা প্র্যাকটিক্যালি এরকম শর্ট করব না, বা যদি কোনো সময় বাই চান্স অ্যাক্সিডেন্ট যদি হয়েও যায়, আমরা এটা রিমুভ করে দেবো যত তাড়াতাড়ি সম্ভব হয়। বুঝছো? কিন্তু স্যার প্র্যাকটিক্যাল কন্ডিশনে আমরা যদি তার দিই, তারের মধ্যে একটা রোধ থাকে, কিন্তু এখানে থিওরিটিক্যালি আমরা ধরে নিচ্ছি যে তারের রোধ শূন্য, তাহলে তো স্যার আরো শূন্য। ডেঞ্জারাস হয়ে যাওয়ার কথা এখানে হ্যাঁ, ব্যাপারটা। এখন ডেঞ্জারাস বলতে কি তোমার এখানে কারেন্ট ফ্লোটা ম্যাক্সিমাম হবে। এখন কারেন্ট ফ্লো ম্যাক্সিমাম হলে পরে সেটা কি হতে পারে? এটা ধরো আহ, আমাদের যে এই সোর্স, যেটা এই সোর্সটা হচ্ছে এসি সোর্স আমরা এখানে বলেছি। তাহলে এসি সোর্স হওয়ার জন্য তোমার এখানে কি হতে হবে? একটা অল্টারনেটর থাকবে, মানে জেনারেটর এখানে থাকবে। তাহলে জেনারেটরের মধ্যে যখন হিউজ পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে তখন যেটা হবে সেটা অনেক সময় ধরে যদি চলে, তাহলে ওই তারগুলা, যেহেতু আমাদের এখানে রেজিস্ট্যান্স আছে, তাহলে রেজিস্ট্যান্স থাকলে পরে সেখানে হিট হচ্ছে, হিট হলে পরে সেটা অনেক সময় ধরে চললে পরে এটা পুড়ে যাবে। হ্যাঁ, এটা আলটিমেটলি অবশ্যই এটা নষ্ট হয়ে যাবে যাবে আর কি। আবার এটা যদি হয় যে তুমি এটা কোনো একটা তোমার সেমি কন্ডাক্টিং ডিভাইস থেকে সাপ্লাই নিয়ে এই সোর্সটা চালাচ্ছ, তখন যদি আমরা এটা শর্ট করে দিই, তাহলে তুমি যে যে সেমি কন্ডাক্টর ডিভাইস থেকে এটা নিয়েছো, হতে পারে সেটা জেনার ডায়োড, হতে পারে এটা ট্রানজিস্টর, তাহলে ওই সময়তে এই জাংশন গুলো পুড়ে যাবে। বুঝছো? তবে আমরা এটা যখন প্র্যাকটিক্যাল মানে থিওরি যখন পড়ছি, আমাদের এটা করা ছাড়া উপায় নাই। কারণ হলো আমাদের এই ম্যাক্সিমাম কত কারেন্ট ফ্লো দিতে পারে এটা জানার একমাত্র উপায় হলো এটাকে শর্ট করে দেওয়া। আচ্ছা, ক্লিয়ার হলো কি? জি স্যার। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তবে আমরা বাস্তবে এটা শর্ট রাখার চেষ্টা করবো আর কি, কোনো সময় এরকম শর্ট সার্কিট করবো না, এবং ল্যাবে তো কখনোই শর্ট সার্কিট করবো না, কারণ ল্যাবের যে যন্ত্রপাতি গুলো আছে এটা শর্ট সার্কিট করলে পরে পুড়ে যাবে এই সম্ভাবনাই বেশি। আচ্ছা, যাক তাহলে আমরা যেটা বললাম আর কি, তাহলে এখানে এটা হলো আমাদের ম্যাক্সিমাম কারেন্ট, এর মধ্যে দিয়ে এটা ফ্লো হচ্ছে। আর তারপরে এখানে যেটা হবে এই কারেন্ট সোর্স রিপ্রেজেন্টেশনের সময় আমরা যদি এখানে ম্যাক্সিমাম কারেন্টের ফ্লো হতে চাই, মানে করতে চাই, তাহলে কি করব? আমরা আবার একই কথা প্রযোজ্য যে জেডিএল কে আমরা যদি এখানে শর্ট করে দিই, তাহলে জেডিএল শর্ট করে দেওয়া মানে হলো এ আর বি একটাই কানেকশন, মানে একটাই লাইন আর কি, এভাবে আছে। তাহলে এখন এখানে পাথ হয়ে গেল দুইটা, এটা যদি শর্ট করে দিই তারপর আমাদের দুইটা পাথ থাকছে কারেন্ট ফ্লো যেটা হয়ে এখানে দুইটা ব্রাঞ্চ পেলো, একটা ব্রাঞ্চ এইদিকে আর একটা ব্রাঞ্চ এইদিকে শর্ট সার্কিট। তো যেহেতু এদিকে শর্ট সার্কিট এখানে হয়ে আছে, তাহলে ওই ইলেকট্রন গুলো এদিকে যাওয়ার তুলনায় এদিকে যাওয়া প্রিফার করবে। কারণ হলো এখানে যেহেতু একটু পরিমাণে বাধা আছে আর এদিকে কোনো বাধাই নাই, তাহলে যত ইলেকট্রন ছিল সবগুলোই যখন এই শর্ট সার্কিট দিয়ে আসবে, তার মানে যখন আমরা ম্যাক্সিমাম কারেন্টটা পাবো, তাহলে এখানে জেড এস টু দিয়ে কোনো কারেন্ট এখানে ফ্লো হবে না। তো এই হচ্ছে আমাদের এই পরের রিপ্রেজেন্টেশনের জন্য কারেন্টের ভ্যালুটা। এখন এই জেড এল যেটা এখানে যে কারেন্ট ফ্লো যেটা হবে, তাহলে এখানে জেড এলটা কেমন হবে? তাহলে জেড এল এখানে যেটা হচ্ছে মানে এখানে যেটা হবে সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের মূলত ওই জেড এল না থাকার কারণে যে কারেন্টটা যে সাপ্লাই দিবে, এটা সোর্সটা যত পরিমাণ কারেন্ট এখানে তোমাকে সাপ্লাই দিতে পারছিল ওইটাই হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের মানে পরের রিপ্রেজেন্টেশন, এই রিপ্রেজেন্টেশনের জন্য আমাদের ছিল এটা আইএল শর্ট সার্কিট ইকুয়ালস টু ভিএস ডিভাইড বাই জেড এস অন। পরের রিপ্রেজেন্টেশনের জন্য এখানে হবে আইএল শর্ট সার্কিট বা শর্ট সার্কিট কারেন্ট
ইকুয়ালস টু আইএস, যেটা কিনা এই সাপ্লাই ম্যাক্সিমাম দিতে পারে তোমাকে। আইএসটা তোমাকে ম্যাক্সিমাম দিতে পারে সাপ্লাই, এটা ধরে নিয়েছি আমরা কারেন্ট সোর্স রিপ্রেজেন্টেশনে। তাহলে এটাই আমাদের এখানে সাপ্লাই হচ্ছে আইএল শর্ট সার্কিট ইকুয়ালস টু আইএস, এই কারণে আমরা বলতে পারছি। আবার আইএসটা কি ছিল, আমরা আইএসটা হচ্ছে আমাদের এখানে যেটা আগে পেয়েছিলাম ভিএস ডিভাইড বাই জেডএস। যেহেতু এই দুটো আমাদের ভোল্টেজ, আমাদের সোর্স এবং এই জেডএল মানে এখানে শর্ট সার্কিট করে দিয়েছি, শর্ট সার্কিট মানও 0 ওহম, এখানে এটা এখানেও শর্ট সার্কিট মান হলো 0 ওহম। তাহলে লোড যেহেতু একই আছে, তাহলে এটা ইকুইভ্যালেন্ট হওয়ার কারণে আমাদের এটার যে কারেন্ট আমরা পেয়েছিলাম এখানেও একই পরিমাণ কারেন্ট পাবো। আমরা ওই লজিকে বলতে পারি এটা সমান হলো ভিএস ডিভাইডেড বাই জেড এস অন। তাহলে এটা হলো আমাদের পরের রিপ্রেজেন্টেশনের জন্য কারেন্টের স্যার ভ্যালু। এক নম্বর ইকুয়েশনে তাহলে আইএল এর জায়গায় আইএস হবে না? এটা আইএল এর জায়গায় না, হ্যাঁ এটা আইএল এর জায়গায় আইএস হবে না, এখানে এটা আইএস তো কোনো জায়গায় নাই। এটা হচ্ছে আমাদের ভোল্টেজ সোর্স রিপ্রেজেন্টেশন, তাই না? এখানে এটা ম্যাক্সিমাম কি পরিমাণ কারেন্ট সাপ্লাই দেয় এটা আমরা বলবো না, এখানে আমরা বলবো ম্যাক্সিমাম যে পরিমাণ ভোল্টেজ সাপ্লাই দেয় এটা। এটা ম্যাক্সিমাম ভোল্টেজ সাপ্লাই দেয় ভিএস, এটার জন্য আমরা বলবো ম্যাক্সিমাম সাপ্লাই দেয় ভিএস। এটা যদি আমরা কারেন্ট সোর্স রিপ্রেজেন্টেশন বলছি, তাহলে এটা ম্যাক্সিমাম যে পরিমাণ কারেন্ট সাপ্লাই দেয় এটাকে আমরা বলবো আইএস। এখানে কিন্তু আমরা ভোল্টেজের কথা বলবো না, বুঝছো? কিন্তু এখানে আলটিমেটলি একটা ভোল্টেজ ড্রপ এখানে হবে, এই কারেন্ট ফ্লো হওয়ার জন্য এখানে একটা ভোল্টেজ ড্রপ হবে। আবার এখানে এই পরিমাণ ভিএস আছে, এখানে একটা ভোল্টেজ আছে, ওই ভোল্টেজের জন্য আমরা এখানে একটা কারেন্ট ফ্লো পাবো, মানে একটা একটা বিপরীত আর কি, একটা থাকলে আরেকটা পাবা স্যার এরকম। বলো। স্যার এখানে যেটাই বলি না কেন, আসলে তো ভোল্টেজ ড্রপ এবং কারেন্ট যে পরিমাণ দিবে মানে বি টার্মিনাল মিলে, এটা তো স্যার সমানই হবে দুটোর ক্ষেত্রেই, যদি আমরা হ্যাঁ লোড দুই কারেন্ট ক্ষেত্রে সমান লোড হবে, রেজিস্ট্যান্সটা মানে অবশ্যই সমান হবে। শর্ট করে দিই। এই আর বি তে যে পরিমাণ ভোল্টেজ ড্রপ, এখানেও এ বি তেও একই পরিমাণ ভোল্টেজ ড্রপ। এখানে এই তারের মধ্যে দিয়ে যে কারেন্ট ফ্লো হচ্ছে, এখানেও ওই তারের মধ্যে দিয়ে একই কারেন্টই ফ্লো হবে, এই জন্য তো এটা ইকুইভ্যালেন্ট। তো এই আর কি, এই ইকুইভ্যালেন্সটা এখানে আমাদের এটা স্যার তাহলে কি ধরে স্যার নিয়ে। সোর্সের জন্য নাম পরিবর্তন হচ্ছে? যখন কারেন্ট সোর্স তখন মানে একরকম নামে বলতে হচ্ছে, বা যখন ভোল্টেজ সোর্স হ্যাঁ তখন ভিন্ন নামে ওটাই বলতে ওটাই হচ্ছে? এটা তো বললাম যে তোমার এখানে জেডএল এর রেসপেক্টে এটা জেডিএস এর ভ্যালু গুলো কেমন, তার রেসপেক্টে এটা আমরা সোর্সটাকে ভোল্টেজ সোর্স বলবো না কারেন্ট সোর্স বলবো, এটা ডিপেন্ড করছে। এটা তো আগের এক্সাম্পলে বললাম যে তোমার এখানে যে জেডিএস এর রেসপেক্টে এই জেডএল গুলো কেমন, এটা ছোট না বড়, সে তার উপর ভিত্তি করে এটাকে কোনোটাকে বলবো যে ওই সোর্সটা ওই লোডের জন্য কারেন্ট সোর্স, কোনোটাকে বলবো ওই লোডের জন্য এটা ভোল্টেজ সোর্স, বুঝছো? আচ্ছা তাহলে আমরা এখানে কারেন্টের ভ্যালুগুলো দেখলাম, কারেন্টের ভ্যালুগুলো আমরা জানি যে এখানে সমান হবে, ওটা ধরে নিয়ে এই পর্যন্ত আসলাম। এখন ভোল্টেজের ভ্যালুগুলো কি হবে, আমরা যখন এরকম ভাবে যখন অ্যাপ্লাই করছি, এখন এই ভোল্টেজের ভ্যালুটা আমাদের ম্যাক্সিমাম কত এই সাপ্লাই দিতে পারে। একটা ভোল্টেজ সোর্স রিপ্রেজেন্টেশনে আমাদের এখানে যে ম্যাক্সিমাম ভোল্টেজ আমরা এখানে যেটা পাবো, সেটা হচ্ছে এই জেডিএল কে ওপেন সার্কিট করে দিয়ে, জেডিএল কে যদি আমরা তুলে নিই এখান থেকে, তাহলে এ আর বি ওপেন হয়ে গেল। এই ওপেন সার্কিট যদি হয়, তাহলে আমাদের এখানে যে পরিমাণ আমরা ভোল্টেজ তখন পাবো, এটা হচ্ছে ওপেন সার্কিট ভোল্টেজ, যেটা কিনা এর ম্যাক্সিমাম সাপ্লাইড ভোল্টেজ। এইটুকু বুঝতে পারলে? আমরা ম্যাক্সিমাম কারেন্ট সম্পর্কে জানলাম, এই রিপ্রেজেন্টেশনে কত, এই রিপ্রেজেন্টেশনে কত, এটা আমরা পেয়েছি, যেটা কিনা শর্ট সার্কিট কারেন্ট আমরা এখানে বলেছি। আমরা ম্যাক্সিমাম ভোল্টেজ সম্পর্কে জানতে চাই, এটা হবে আমাদের ওপেন সার্কিট ভোল্টেজ, এটাকে আমরা বলি ম্যাক্সিমাম ভোল্টেজ। মানে এটা ম্যাক্সিমাম ভোল্টেজ এই সেন্সে হয় যে তুমি যেটাকে ওপেন করে দাও, তাহলে এটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে না, তাই না? আমরা যদি এটা ওপেন করে দিই, তাহলে এটা কোনো ক্লোজ পাথ থাকছে না, এটা কোনো ক্লোজ পাথ হচ্ছে না, এটা ওপেন পাথ হয়ে যাচ্ছে। ওপেন পাথ যদি হয়, তাহলে এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো আর হওয়ার রাস্তা নেই, তাহলে এই পর্যন্ত এসে থেমে যাচ্ছে। তাহলে যেহেতু কারেন্ট ফ্লো এখানে হচ্ছে না, তার মানে হলো যে এখানে কোনো ড্রপও হবে না। তাহলে এখানে যদি কোনো ড্রপ না হয়, তাহলে এই এ আর বি তে তুমি যে পরিমাণ ভোল্টেজ পাবা, এটা ম্যাক্সিমাম এই সোর্স যেটা সাপ্লাই দেয় এটাই পাবা। এটা হচ্ছে আমাদের ভিএস। এই কথাটার সাথে তোমাদের কারো কোনো আপত্তি আছে কিনা? আচ্ছা যদি আপত্তি থাকে তাহলে ভালো, না থাকলে একটু বোঝার কমতি থাকলো আর কি, এখানে আমরা এটা পরে আলোচনা করব, তবে আমাদের এইটুকু বোঝার জন্য। একটা প্রশ্ন আছে। হ্যাঁ অবশ্যই বলো। কারেন্ট সোর্সের যে মানে 2 নম্বর ইকুয়েশন যেটা আর কি, ওখানে আপনি লিখলেন না যে আইএল সমান হচ্ছে আইএস সমান ভিএস ভাগ জেড এস ওয়ান। হুম। এখানে মানে দ্বিতীয় সার্কিটে তো জেড এস ওয়ান নাই, মানে এটা জেডিসন এই জিনিসটা জেডিসন বোঝা নাই, যায়। জেডিসন নাই, কিন্তু আমরা এটা এই কারণে লিখতে পারছি হলো, কারণ হলো যে তোমার এই প্রথম সার্কিটের জন্য যে কারেন্ট পাবো, এটা পরের সার্কিটের জন্য একই কারেন্ট পাবো, আমরা এটা কিন্তু আগে ধরে নিয়েছি। আগের আগের টপিকে যেটা ছিল সেটা হচ্ছে ইকুইভ্যালেন্স, তাই না? এটা ইকুইভ্যালেন্ট আমরা আগে বলে নিয়েছি। তো এটা এটা যদি আমরা ইকুইভ্যালেন্ট বলছি, তো ইকুইভ্যালেন্ট হলে পরে আমরা একটা জায়গায় একটা কনভার্সন করতে পারি। আমরা এখন যেটা দেখছি সেটা হচ্ছে কনভার্সনটা কিভাবে করা যায়।
তো কনভার্সনটা করেছি কিভাবে, আমরা প্রথমে ধরে নিয়েছি যে এটা কারেন্ট সমান হবে। তাহলে আমরা আগেরটাই মানে কারেন্ট সোর্স রিপ্রেজেন্টেশনে যে কারেন্টটা পাচ্ছি এটা ভোল্টেজ সোর্স রিপ্রেজেন্টেশনে কারেন্টের সমান, এটা ধরে নিয়ে আমরা আগাচ্ছি। তো আমরা ভোল্টেজ সোর্স জি স্যার, রিপ্রেজেন্টেশনে বুঝতে কারেন্ট পারছি। পেয়েছিলাম ভিএস ডিভাইড বাই জেড এস ওয়ান। তাহলে কারেন্ট সোর্স রিপ্রেজেন্টেশনে ওই কারেন্ট একই হবে, বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, এই তো এই কথাগুলো এখানে লেখা আছে, এটা পড়লে তোমরা একটু বুঝতে পারবে। আচ্ছা, তারপরে আমাদের তাহলে এখন ওই ভোল্টেজের বিষয়টা আসি। ভোল্টেজটা তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের ওপেন সার্কিট ভোল্টেজ, যেটা হচ্ছে এখানে আমাদের আহ, তোমার এখানে যদি কোনো কারেন্ট ফ্লো না হয় তাহলে এখানে ভিএসটি হচ্ছে আমাদের ওপেন সার্কিট ভোল্টেজ। আর এই সার্কিটের জন্য যেটা হবে, এখানে যদি আমরা এটাকে ওপেন করে দিই তাহলে এখানে আমাদের যে ভোল্টেজটা পাবো আমরা, সেটা এই সার্কিটের জন্য আমাদের ওপেন সার্কিট ভোল্টেজ হবে। এবং এই ওপেন সার্কিট ভোল্টেজটা কত হবে এটা কি কেউ বলতে পারবে? এটা হচ্ছে আমাদের এখানে কারেন্ট ফ্লো হওয়ার তখন রাস্তা কিন্তু একটাই, এদিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো আর হচ্ছে না যেহেতু এটা ওপেন সার্কিট। তাহলে এখান থেকে আইএসটা যে শুধু একটাই ব্রাঞ্চ পাবে, এটা এদিক দিয়ে যাওয়া, জেড এস টু এর ভিতর দিয়ে যাওয়া। তাহলে জেড এস টু এর ভিতর দিয়ে যদি আইএস পরিমাণ কারেন্ট ফ্লো করে তাহলে এখানে ভোল্টেজ ড্রপ হবে ভিএস ইকুয়ালস টু আইএস জেড এস টু, তাই না? ভিএস ইকুয়ালস টু আইএস জেড এস টু, যেটা আমরা এই কাজটা এখানে করেছি। এখানে দেখো তোমার সার্কিটটা উপরে চলে গেল যদিও, আমরা নিচে নিয়ে আসি এটা আমরা। হ্যাঁ, এই যে এখন দেখো তাহলে আমাদের এই ক্ষেত্রে যেটা হচ্ছে, হ্যাঁ, তাহলে এই যে ভিএস ইকুয়ালস টু এই যে সরি ভিটি, টার্মিনাল ভোল্টেজ ভিটি ইকুয়ালস টু তাহলে হবে আমাদের আইএস জেড এস টু। ভিটি এটা হচ্ছে টার্মিনাল ভোল্টেজ পরেরটার জন্য, এ আর বি পয়েন্টে, এটা সমান হলো আইএস জেড এস টু। আর এখানে যে ভোল্টেজ ড্রপ হবে সেটা কিন্তু জাস্ট ভিএস। তো এখন এই ভিএস এবং ভিটি এটা সমান হতে হবে আমাদের যেহেতু আগের কন্ডিশন অনুযায়ী, এটা যেহেতু তার ইকুইভ্যালেন্ট, তাহলে ইকুইভ্যালেন্ট হওয়ার কারণে এই ভিটি পরেরটার জন্য যে টার্মিনাল ভোল্টেজ যেটা বলছি এটা আগের কন্ডিশনের ভিএস এর সমান অবশ্যই। তাহলে ভিটি এবং ভিএস এটা ইকুইভ্যালেন্ট এবং মানে সমান। তাহলে এখন এই ভিটি এর ভ্যালুটা কত, আমরা ভিটি এর ভ্যালুটা এখানে জেনেছি যে আইএস জেড এস টু। এখন এই ভিএস এর ভ্যালুটা আমরা কত এটা জানবো কিভাবে, এটা আগের এই কন্ডিশন থেকে জানতে পারো। এই কন্ডিশন অনুযায়ী ভিএস ইকুয়ালস তাহলে কি লিখতে পারি, আইএল বা আইএস জেড এস ওয়ান, আইএল জেড এস ওয়ান অথবা আইএস জেড এস ওয়ান একই কথা, যেহেতু দুইটাই সমান। তা আমরা এখন বলবো যেটা আইএস জেড এস ওয়ান। তাহলে ভিএস এর জন্য আমরা লিখতে পারি হলো আইএস জেড এস ওয়ান, ভিটির জন্য লিখতে পারি হলো আইএস জেড এস টু, যেটা আমরা একটু আগে লিখেছি। তাহলে দুই দিক থেকে আমাদের আইএস কেটে যায়, আইএস কেটে গেলে জেড এস ওয়ান ইকুয়ালস টু জেড এস টু ইকুয়ালস টু জেড এস। এইটুকু একটু বোঝার বিষয় আবার এখানে আছে। দেখো আমাদের ভোল্টেজ দুই ক্ষেত্রে সমান হবে, এই লজিকে আমরা বললাম যে প্রথম সার্কিটে যে তুমি ওপেন সার্কিট ভোল্টেজ যেটা পাবা, যেটা কিনা আমাদের এখানে ভিএস, এটা দ্বিতীয় সার্কিটের যে ভোল্টেজ মানে যেটা ওপেন সার্কিট ভোল্টেজ পাবা যেটা এখানে ভিটি, এই দুইটা সমান হবে। প্রথম সার্কিটে আমরা যে ভোল্টেজ ড্রপ যেটা এখানে পাচ্ছি, এখানে এটা না থাকার কারণে এখানে ভোল্টেজ ড্রপ হবে জাস্ট মানে ভোল্টেজ অ্যাভেলেবল হবে ভিএস, ড্রপ কতটা এখানে ঠিক না, ভোল্টেজ অ্যাভেলেবল হবে এখানে ভিএস। আর এক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে ভিটি, ভিটি সমান আমরা লিখতে পারি হলো আইএস জেড এস টু। তাহলে এই আইএস জেড এস টু ইকুয়ালস টু এখানকার ভিএস। তো এই ভিএস টা আমরা আবার আরেকটা ইকুয়েশন আমরা একটু আগে যেটা ডিরাইভ করলাম বা এখানে জানলাম সেটা হচ্ছে আইএস ইকুয়ালস টু ভিএস ডিভাইড বাই এটা। এখান থেকে যদি আমরা এটা ক্যালকুলেট করি ভিএস ইকুয়ালস টু আইএস জেড এস ওয়ান, তাহলে এই এই ভ্যালুটা যদি আমরা এর সাথে যদি কম্পেয়ার করি তাহলে এখন এই আইএস জেড এস ওয়ান ইকুয়ালস টু আইএস জেড এস টু আমরা লিখতে পারি। এখান থেকে একটু ক্যালকুলেশন করো, আইএস কেটে যাবে, তাহলে জেড এস ওয়ান ইকুয়ালস টু জেড এস টু ইকুয়ালস টু জেড এস আমরা ধরে নিতে পারি, কারণ হলো জেড এস ওয়ান এবং জেড এস টু দুইটাই সমান। আমরা একটু আগে যে ডায়াগ্রামটা দেখলাম এই জেড এস ওয়ান এবং জেড এস টু আলাদা করেছি এখানে আমরা দুই রিপ্রেজেন্টেশনে, কিন্তু আসলে এটা দেখা গেল যে এটা আলাদা কিছু না, এটা ভোল্টেজ এবং কারেন্ট একই হতে গেলে পরে আমাদের এটা এবং এটাকে অবশ্যই একই হতে হবে। এটা যা ভ্যালু থাকবে এটারও সেই একই ভ্যালু হবে, বুঝছো? তাহলে এই হচ্ছে আমাদের এখান থেকে একটা কনভার্সন করার বিষয়টা। আমরা যখন কনভার্ট করব একটা আমাদের যদি এখানে বলে যে এটা একটা আমাদের ভোল্টেজ সোর্স রিপ্রেজেন্টেশন আছে, এটাকে কারেন্ট সোর্স মানে ইকুইভ্যালেন্ট কারেন্ট সোর্স রিপ্রেজেন্টেশনে নিয়ে যাও, তখন আমাদের জাস্ট সিম্পলি এখানে যে ইন্টারনাল ইম্পিডেন্স যেটা থাকবে এটাকে এর সাথে নিয়ে যে আমরাকে এটাকে প্যারালালে লাগিয়ে দিতে হবে। আর এখানকার যে কারেন্ট কত হবে এই কারেন্টটা আমাদের তখন বের করতে হবে, যেটা ম্যাক্সিমাম কত কারেন্ট এখানে ফ্লো করতে পারে ওই কারেন্টটা বের করে এখানে বসিয়ে দিতে হবে। তাহলে এইভাবে আমরা এই ভোল্টেজ সোর্স রিপ্রেজেন্টেশন থেকে কারেন্ট সোর্স রিপ্রেজেন্টেশনে যেতে পারবো। আবার একই রকম ভাবে আমরা যদি এরকম কোন একটা রিপ্রেজেন্টেশন তোমাকে কোশ্চিনে দেওয়া থাকে যদি বলে যে এটার ইকুইভ্যালেন্ট ভোল্টেজ সোর্স রিপ্রেজেন্টেশনে নিয়ে যাও, তখন করবো কি এটাতে যে পরিমাণ
রেজিস্ট্যান্স এর সাথে বা যে পরিমাণ ইম্পিডেন্স এর সাথে প্যারালালি থাকবে, এটাকে তুলে নিয়ে যে এর সাথে সিরিজে লাগাতে হবে। এটাকে কারেন্টের রিপ্রেজেন্টেশনটা উঠিয়ে দিয়ে আমাদের এখানে ভোল্টেজ সোর্সের রিপ্রেজেন্টেশন দিব, এবং এখানকার যে ভ্যালু হবে এটা এই আইএসটা যে এখানে কত ভোল্টেজ ড্রপ করছে, এই ড্রপটা তখন আমরা যা হবে সেটা আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে এটা হয়ে গেল আমাদের ভোল্টেজ ড্রপ, ভোল্টেজ সোর্স রিপ্রেজেন্টেশন। আমরা এটা এক্সাম্পল করব, সামনে আরেকটা এক্সাম্পল করব। এখন আমাদের যেটা দেখার স্যার বিষয় যে এই হ্যাঁ বলো। স্যার এখানে ভোল্টেজ সোর্স রিপ্রেজেন্টেশন ওই ফিগারটা একটু যদি একটু দেখাতেন স্যার। বলো। স্যার এইখানে যখন স্যার ওপেন ওপেন মানে লোড রেজিস্ট্যান্স যখন তুলে দেওয়া হবে, যখন ওপেন করা হবে স্যার, তখন তো স্যার ভোল্টেজ সোর্সের পাশেও মানে যদি আমরা যেটা ভোল্টেজ মাপি আর এ বি টার্মিনাল মাপি, সব জায়গায় তো আসলে সমান হবে। হ্যাঁ, সব জায়গায় সমান হবে, কারণ হলো এইটার রেসপেক্ট এটার এখানে যে পরিমাণ ভোল্টেজ তোমাকে সাপ্লাই দিচ্ছে, এখানে যেহেতু কোনো ড্রপ নাই, তা এখানেও একই পরিমাণ সাপ্লাই তুমি পাবা। জি স্যার বুঝছো? এটাই। জি স্যার। এখানে একই পরিমাণ সাপ্লাই তুমি পাবা। স্যার আরেকটা বিষয় স্যার, যদি দুইটা ইকুইভ্যালেন্স আমরা করি মানে ভোল্টেজ সোর্স আর কারেন্ট সোর্স রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে, তাহলে তো স্যার মানে যে কোনো একটার ক্ষেত্রে আমরা ভালো সোর্স মানে পেতে পারি, আর একটা তো অবশ্যই খারাপ হবে স্যার। হ্যাঁ, ওটা ভোল্টেজ হিসাবে হয়তো ভালো হয়ে গেল, কিন্তু কারেন্ট হিসাবে হয়তো বা খারাপ, কারেন্ট সোর্স ও হিসেবে হয়তো কারেন্ট বা সে খারাপ। ভালো ভোল্টেজ খারাপ, এটাই হবে তো স্যার। হ্যাঁ, এটা হবে, হতে পারে। আবার এমন হতে পারে দুইটাই সমান সমান, মানে দুইটার জন্য আমরা কোনোটাকেই ভালো বলতে পারছি না, ভোল্টেজ সোর্স হিসেবে ভালো বলতে পারছি না, কারেন্ট সোর্স হিসেবেও কিন্তু স্যার ভালো দুটোর বলতে ক্ষেত্রেই পারছি না, ভালো হবে এমনও এটা হতে পারে। সম্ভব না কখনো তো স্যার। হ্যাঁ, দুইটার ক্ষেত্রে ভালো হবে এমন সম্ভব হবে না। জি স্যার। আচ্ছা, আবার এমনও হতে পারে যে তুমি যেটাকে বলছো যে দুইটার জন্য খারাপ, বা মানে দুইটার জন্য ভালো বলতে পারছো না, এটাকে আমি বলতে পারছি দুইটার জন্য একই পরিমাণ ভালো, এটাও কিন্তু আবার লজিক্যালি বলা যায়, তাই না? দুইটার জন্য একই পরিমাণ ভালো, এটাও বলা যায়। আচ্ছা, যাও। তো আমরা এটা এখন পর্যন্ত যা কিছু দেখলাম, এটা সবগুলো হলো আমাদের শুধুমাত্র ওপেন সার্কিট আর ক্লোজ সার্কিট, মানে শর্ট সার্কিটের জন্য আমরা এটা বলেছি আর কি। এখন এই যে কথাগুলো যে সত্যি, এটা আমরা অন্য কোনো লোডের জন্য, এই যে এটাকে একদম শর্ট সার্কিট করে না দিয়ে অন্য কোনো লোডের জন্য যে কথাটা সত্যি, এটাও আমাদের একটু দেখা দরকার। যেটাকে আমরা শর্ট সার্কিট করে দিলাম, তারপরে কারেন্ট পেলাম, ভোল্টেজ পেলাম, এটাকে শর্ট সার্কিট করে দিলাম, কারেন্ট ভোল্টেজ পেলাম, এটা ম্যাচ করলো, ঠিক আছে। কিন্তু এটা যদি আমাদের লোড, যদি আমাদের একটা সাফিসিয়েন্ট লোড থাকে, এটা যদি জিরো না হয়, তাহলে যে কারেন্ট ভোল্টেজের যে রিলেশন গুলো হবে সেটা কেমন হবে, এটা আমাদের দেখা দরকার। তাহলে আমাদের সব প্রথমে যদি দেখি কারেন্টের ভ্যালুটা কত, কারেন্টের ভ্যালু কত, তখন আমরা দেখার জন্য কি করব, এখানে যে পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে, এই জেড এল, মানে আমরা আগে শর্ট করে দিয়েছিলাম, এখন এটা শর্ট সার্কিট হচ্ছে না, এটাকে আমরা জেড এল রাখছি, জেড এল ইম্পিডেন্স এখানে থাকছে। তাহলে এখানে যে পরিমাণ তুমি কারেন্ট ফ্লো পাবা এই সার্কিটে, এটার ভ্যালু হবে আই, আই যদি ধরি আই ইকুয়ালস টু ভিএস ডিভাইডেড বাই জেড এস অন প্লাস জেড এল, তাই না? আই ইকুয়ালস টু ভি বাই আর, ওই ফর্মুলা অনুযায়ী এখানে যে কারেন্ট ফ্লো হবে সেটা হচ্ছে এটার ভোল্টেজ ডিভাইডেড বাই এই দুইটা ইম্পিডেন্সের যোগফল, কারণ এটা সিরিজে আছে। তাহলে এটা যদি আমরা বসাই, এই কোশ্চেনটা আমরা এখানে করেছি, তারপরে যে আই এল ওয়ান এক নম্বর সার্কিটের জন্য বা এক নম্বর রিপ্রেজেন্টেশনের জন্য ইকুয়ালস টু ভিএস ডিভাইডেড বাই জেড এস প্লাস জেড এল, যেটা একটু আগে বললাম। তারপর আমরা দুই নম্বর রিপ্রেজেন্টেশন বা আমাদের কারেন্ট সোর্স রিপ্রেজেন্টেশনের জন্য যদি আমরা কারেন্টের ভ্যালুটা ক্যালকুলেট করি, তাহলে এখানে কারেন্টের ভ্যালু কি করে পাবো? আমরা কারেন্ট এখানে আছে, দেখো এর কারেন্ট ক্যালকুলেট করি মানে হলো যে লোডের মধ্যে দিয়ে কারেন্ট ক্যালকুলেট করবো, অবশ্যই এটার মধ্যে দিয়ে না, লোডের মধ্যে কারেন্ট ক্যালকুলেট করব। তাহলে এখানে ব্রাঞ্চ হলো দুইটা, একটা এদিকে একটা এদিকে, মানে আইএস টা যে দুইটা ব্রাঞ্চ হচ্ছে, একটা এদিকে একটা এদিকে। আমাদের লোডের কারেন্টটা আমাদের শুধু নিতে হবে, তো লোডের কারেন্টকে যদি আমরা বলি আই এল টু, তাহলে আমরা এটা সমান কি পাবো? আমরা জানি যে টোটাল কারেন্ট ইনটু অপোজিট ব্রাঞ্চের রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই দুইটা ব্রাঞ্চের রেজিস্ট্যান্সের যোগফল, আমাদের কারেন্ট ডিভাইডার রুল যেটা আমরা জানি, ওই রুল অনুযায়ী যদি এখানে যদি কারেন্টের ভ্যালুটা বের করো, তাহলে আই এল ইকুয়ালস টু জেড এস টু ডিভাইডেড বাই জেড এস টু প্লাস জেড এল ইন্টু আইএস। এই ভ্যালুটাই আমরা এখানে, এই ভ্যালুটাই আমরা এখানে লিখেছি যে আই এল টু ইকুয়ালস টু আইএস টোটাল কারেন্ট ইন্টু অপোজিট ব্রাঞ্চের রেজিস্ট্যান্স ডিভাইড বাই দুইটা রেজিস্ট্যান্স বা ইম্পিডেন্সের যোগফল। তো যেহেতু জেড এস এবং জেড এস ওয়ান বা জেড এস টু একই একই সমান, আমরা এটাকে জেড এস ধরে নিয়েছি, এই কারণে এখানে আমরা জেড এস লিখেছি। তাহলে এটা সমান কি আমরা লিখছি? আইএস জেড এস। এই আইএস জেড এস সমান আমরা আবার লিখেছি উপরে যে এটা সমান হচ্ছে আমাদের ভিএস, আইএস জেড এস মানে হলো ভিএস। তাহলে এটাকে যদি আমরা উঠিয়ে দিই, তাহলে আমরা এখন এই ভিএস পাচ্ছি। তাহলে আইএল টু সমানও আমরা পেলাম হলো ভিএস ডিভাইড বাই জেড এস প্লাস জেড এল, আইএল ওয়ান এটা সমানও পেলাম ভিএস ডিভাইড বাই জেড এস প্লাস জেড এল। তার মানে আইএল টু আর আইএল ওয়ান এরা আলাদা কিছু না, এরা একই।
তার মানে হলো আমরা যদি এটাকে শর্ট সার্কিট কারেন্ট না নিয়ে যদি সাফিসিয়েন্ট কোনো একটা ইম্পিডেন্স এখানে দিয়ে তার কারেন্ট যদি আমরা নিতাম, ওই কারেন্টও আমাদের এখানে একই হচ্ছে। তার মানে আমাদের এটা সবার জন্যই মোটামুটি প্রযোজ্য। আমরা দেখো একদম আপার লিমিট যেটা ধরেছি, লোয়ার লিমিট ধরেছি, তারপরে এর মাঝে সবগুলো লিমিটের জন্য, তাহলে এটা সত্যি হচ্ছে আর কি কথাটা, যে এটা আসলে ম্যাচ করছে। তাহলে এখন এই কনভার্সনটা কিভাবে হয়, কনভার্সনটা কিভাবে হয় এটার জন্য আমাদের একটা ফিগার, এরকম একটা এক্সাম্পল আমরা করি। আচ্ছা, এই পর্যন্ত বুঝতে পারছি কিনা সবাই কারেন্ট সোর্স ভোল্টেজ সোর্সের যে কনভার্সনটা বা এরা যে ইকুইভ্যালেন্ট? জি স্যার। আচ্ছা, আসলে এগুলো এতখানি যে বলছি আর কি, একটা ক্লাস পুরো এর পিছনে লাগিয়ে দিলাম আর কি, এতখানি সময় তোমাদের লাগবে না। তোমরা যখন পড়তে যাবে দেখবে যেটা হয়তো বা 15-20 মিনিট পড়লে পারে তোমাদের জন্য এনাফ। কারণ হলো প্রথমে দেখছো এই জিনিসটা অনেক কনফিউশন এখানে প্রথমে মনে হতে পারে, এই কারণে আমাদের সময়টা বেশি লাগছে। তো নিজে যখন পড়তে যাবে এটা খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যাবে আশা করি। আর তারপরে যে কোনো সময় যে কোনো প্রবলেম হলে তো অবশ্যই যোগাযোগ করবা। তাহলে আমাদের এখানে যেটা স্যার হলো যে একটা, হ্যাঁ, স্যার কারেন্ট সোর্স আর ভোল্টেজ সোর্স কি স্যার রাসায়নিকভাবে ভিন্নভাবে তৈরি হয় নাকি একই জিনিস? রাসায়নিক ভাবে ভিন্ন ভাবে তৈরি হয় না, এটা একই জিনিস। ওই যে ওইটাই তো বললাম, একটাই সোর্স, এটা লোডের উপর ডিপেন্ড করে, এটা হতে পারে ওই লোডের জন্য ভোল্টেজ সোর্স, হতে পারে আমার ওই লোডের জন্য সমস্যাটা হচ্ছে কারেন্ট স্যার সোর্স। ওই যে ইন্টারনাল ইম্পিডেন্সটাকে নিয়ে স্যার। একটা শ্রেণীতে হলো সেটা লজিক আছে, সেটা বোঝা যায় যে ব্যাটারির ক্ষেত্রে আচ্ছা, বা ইয়ার ক্ষেত্রে, কিন্তু ওটা সমান্তরালে কেন হচ্ছে এটা আমি বুঝতেছি না স্যার। সমান্তরালে এটা এই লজিকে বলছে যে তোমার এখানে এই যে এটা দেখো, কারেন্ট সোর্স যখন আমরা এটাকে কারেন্ট সোর্স হিসেবে যখন আমরা তুলনা করছি, ওই সময়তে জেডএল এখানে একটা লাগানো হলো। আমরা যদি জেডএলটা যদি একটু পরিমাণ মানে কমাই, এটা মনে করো আইডিয়াল কারেন্ট সোর্স, এটা এই আইএসটা হচ্ছে আইডিয়াল কারেন্ট সোর্স। তো এটাকে আমরা প্র্যাকটিক্যাল সিচুয়েশন যখন আমরা বলছি, তখন আমরা দেখি যে এখানে জেডএল যদি আমরা একটু কমাই, তাহলে পরে এই আইএসটা মানে এখানকার যে কারেন্ট ফ্লো যেটা হচ্ছিল সেটা বেড়ে যাচ্ছে। আবার জেডএল কে যদি বাড়াই তাহলে এই কারেন্ট ফ্লোটা কমে যাচ্ছে। তো তখন এটা যদি এরকম ভাবে কমে যায়, তাহলে একটা লজিক এখানে দেখানোই যায় যে একটা ব্রাঞ্চে, মানে এটা একটা ব্রাঞ্চ অবশ্যই, এই ব্রাঞ্চে কারেন্ট কমে যাচ্ছে বা বেড়ে যাচ্ছে, তার মানে হলো যে ওই কারেন্ট যেটা কমে যাচ্ছে এটা অন্য কোনো ব্রাঞ্চ দিয়ে ফ্লো হচ্ছে, কারণ এই আইএসটা তো আমাদের আইডিয়াল কারেন্ট সোর্স। আইডিয়াল কারেন্ট সোর্স মানে হলো এটা তোমার এখানে লোড ইম্পিডেন্স যাই হোক না কেন, এটা একদম আহ, একই পরিমাণ কারেন্ট ফ্লো তোমাকে দিবে। তো একই পরিমাণ কারেন্ট ফ্লো যদি দেয়, ধরো এখানে ধরো যেটা 10 অ্যাম্পিয়ার ফ্লো করছে, তাহলে তুমি এখানে যাই ইম্পিডেন্স দাও, 10 অ্যাম্পিয়ারই এখানে ফ্লো হওয়া উচিত। কিন্তু এখানে যখন আমরা প্র্যাকটিক্যাল সিচুয়েশনে দেখছি, এখানে যখন আমরা 1 ওহম দিলাম, তখন হয়তো হয়তো বা এখানে ফ্লো হচ্ছে তোমার 9 অ্যাম্পিয়ার ফ্লো হচ্ছে। যখন আমরা এটাকে 10 ওহমস করে দিলাম, হতে পারে এখানে আবার 9 অ্যাম্পিয়ার থেকে এটা 8 অ্যাম্পিয়ারে চলে আসলো। তাহলে ওই 8 অ্যাম্পিয়ার বা 9 অ্যাম্পিয়ার যেটাই হোক, আমাদের এখানে আইডিয়ালি ফ্লো হচ্ছিল 10 অ্যাম্পিয়ার। তাহলে ওই বাকি 2 অ্যাম্পিয়ার বা 1 অ্যাম্পিয়ার এটা কোন দিকে যাচ্ছে, এটা একটা কোনো ব্রাঞ্চ অবশ্যই থাকতে হবে। তাহলে ওই ব্রাঞ্চ থাকবে কেমন ভাবে, এটা একটা প্যারালালি এর সাথে যদি আমরা ধরে নিই, তাহলে প্যারালাল ওর মধ্যে দিয়ে বাকি ফ্লোটা মানে 2 অ্যাম্পিয়ার বা 1 অ্যাম্পিয়ার যেটা এখানে লস্ট হচ্ছে, ওই ওই কারেন্টটা তখন এদিক দিয়ে আমরা ফ্লো হচ্ছে এটা ধরে নিতে পারি। তো আমাদের আইডিয়াল কারেন্ট সোর্সের যে কনসেপ্ট, ওই অনুযায়ী আমাদের এটাকে যদি প্র্যাকটিক্যাল সিচুয়েশনের সাথে যদি মিলাতে হয়, আমাদের এটা অবশ্যই প্যারালালে নেওয়া ছাড়া উপায় নাই। বুঝছো? স্যার এটা তো বুঝিস, কিন্তু স্যার উপরেরটার ক্ষেত্রে ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে স্যার হুম। প্র্যাকটিক্যাল ক্ষেত্রে যথাযথ যুক্তি আছে যে একটা অ্যানোড থেকে ক্যাথোডে যখন ইলেকট্রন যাচ্ছে তখন একটা মানে পথ পরিক্রম করতেছে। তো এইটুকের জন্য যে রোধটা তৈরি হয়, তো সেটা তো যোগ হবে, শ্রেণীতেই যোগ হবে, এই জন্য এখানে সিরিজে নেই, এটা স্যার বোঝা যায়। কিন্তু এইটার ক্ষেত্রে কারেন্ট সোর্সের ক্ষেত্রে আমি সেইভাবে বুঝতেছি না। এটা তো স্যার আপনি ধরে নিচ্ছেন যে কনস্ট্যান্ট কারেন্ট হ্যাঁ। সোর্স, এটা ধরে নিয়ে আপনি প্রমাণ করতেছেন যে এটা হচ্ছে, এটা হবে, যে একটা হুম। প্যারালাল থাকবে। কিন্তু স্যার প্র্যাকটিক্যাল ক্ষেত্রে কিসের জন্য এটা নিচ্ছি সেটা আমি বুঝতেছি না স্যার। যে ব্যাটারির ক্ষেত্রে যেমনটা বললাম যে অ্যানোড থেকে ক্যাথোডে যখন যাচ্ছে ইলেকট্রন গুলো, তখন একটা পথ পরিক্রম করতেছে, ওখানে ধাক্কা খাচ্ছে, সংঘর্ষ হচ্ছে, তাহলে একটা রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে। সেটা কি হবে? একটা পথ পরিক্রমের মতো, এটা সার্কিটের মধ্যে যখন পথ পরিক্রম করে সেরকম একটা ব্যাপার। তো এটা যোগী হবে, সেটা বোঝা যাচ্ছে স্যার, শ্রেণীর ব্যাপারটা। তো হুম। এইখানে সেই ব্যাপারটা নাই স্যার। এটা তুমি ওই যে আইডিয়াল কারেন্ট সোর্সের বিষয়টা একটু ক্লিয়ার, মানে তুমি এটা একটু পড়ো এবং এটা পড়ে একটু চিন্তা করো। এটা এটা যদি চিন্তা এভাবে যদি একবার বোঝে নাও, তাহলে এটা দেখবে যে ঠিকই আছে তোমার এখানে। এটা আমাদের কাছে সহজে অভ্যস্ত আমরা, ইন্টারমিডিয়েট থেকে এটা পড়ে আসছি যেরকম ভাবে, এখানকার ভোল্টেজ ড্রপ সমান হলো এটা ভোল্টেজ ড্রপ প্লাস এটা ভোল্টেজ ড্রপ। এই কারণে এটা আমাদের কোনো কিছু মনে হচ্ছে না এবং এটা একদম লজিক্যাল আমাদের কাছে মনে হচ্ছে, এটাও লজিক্যাল। এটাও যদি তুমি চিন্তা করো, আমরা এভাবে এটা ধরতে পারি। ও, তোমাদের এরপরে ক্লাস আছে নাকি রাজেক স্যার? জি স্যার, রাজ্জাক স্যার আছে। নোটিফিকেশন আছে? আচ্ছা,
তো এটা একটু তোমরা একটু পড়ো, এটা পড়লে পরে দেখবে যে এটা ঠিক আছে, এটা এটা ওই এখন একটু ইয়া মনে হলে পড়ো, এটা এখন আসলে জটিল কিছু না, বিষয়টা এটাও মনে লজিক্যাল। হচ্ছে যে আসলে আমাদের সমান করার জন্য মনে হয় সার্কিট দুটো বানানো হয়েছে এমন ভাবে, কারেন্টটা সমান করার জন্য মনে হচ্ছে যে মানে সার্কিটটা এভাবে তৈরি কারেন্ট, করা হয়েছে। হ্যাঁ এটাও ধরতে পারো তুমি, কারণ এটা এটা আসলে তাই। কারণ হলে এটা যদি এরকম ভাবে আমরা না ধরতাম, তাছাড়া আমরা এটাকে ব্যাখ্যা কিভাবে দেবো, তাই না, যে এখানে যে কারেন্টটা কোন দিকে ফ্লো আসলে হচ্ছে। কি প্র্যাকটিক্যালি এটা সম্ভব স্যার? প্র্যাকটিক্যালি আমরা যেটা পাই সেটা আসলে এরকমই, মানে আমাদের এখানে এটা ওই এরকম ভাবে যাওয়ার সময় আসলে তো এরকম প্যারালালে এর সাথে কোনো কানেকশন আমরা এখানে দেখি না, যেটা সিরিজে যেরকম থাকে এরকমই ধরনের হয় আর কি। আর কারেন্ট সোর্স যদি হয়, এই কারেন্ট সোর্স হলে পরে তখন আমরা এরকম দেখবো, এটা তখন ওই যে তোমার যে সেমিকন্ডাক্টর ডিভাইসের মধ্যে আমাদের ঢুকতে হবে, এটা ট্রানজিস্টর দিয়ে যখন আমরা কারেন্ট সোর্স বানাই যদি, তাহলে সেক্ষেত্রে আমাদের এরকম প্যারালাল এভাবে হবে তখন সেক্ষেত্রে, বুঝছো? সেমিকন্ডাক্টর ডিভাইস দিয়ে যদি বানানো হয় তাহলে এরকম। সেমিকন্ডাক্টর ডিভাইস দিয়ে কারেন্ট সোর্স বানাচ্ছে, আর ভোল্টেজ সোর্স কি স্যার ওই সেমিকন্ডাক্টর ডিভাইস দিয়ে বানাই স্যার? হ্যাঁ এটা হতে পারে, সেমিকন্ডাক্টর ডিভাইস দিয়ে ভোল্টেজ সোর্স হতে পারে, যেটা তোমার জেনারেটর দিয়ে হয়। আর স্যার আমাদের যে সাধারণ ব্যাটারিগুলো সেগুলো সেগুলো কি স্যার ভোল্টেজ সোর্স না স্যার? হ্যাঁ এটা সাধারণভাবে এটা ভোল্টেজ সোর্স, তাহলে স্যার কিন্তু এখানেই তারপরও সম্ভবত সমস্যাটা তারপরও স্যার। তারপরও তারপরও প্রবলেম আছে হলো যে ওই যে তোমার যে রেজিস্ট্যান্সের যে কথাটা বললাম, ওটা জি যদি স্যার। তুলনা করো তাহলে ওই ওই ব্যাটারি আবার কোনো কিছুর জন্য আবার কারেন্ট সোর্স হতে পারে। হুম হুম। হুম, জি স্যার। আচ্ছা তাহলে ওই এক্সাম্পলটা আজকে তাহলে আর হলো না, যেহেতু আমাদের সময় কম, আমরা তাহলে সময় মানে শেষ হয়ে গেছে অলরেডি, 11 মিনিট ওভার। আমরা আজকে এখানে শেষ করি, সামনের ক্লাসে তাহলে আবার এটা নিয়ে আবার ডিটেলস আলোচনা করা যাবে। তোমরা এটুকু পড়ো। স্যার আজকের লেকচারটা কোন বই থেকে স্যার? আজকে তো ওই একই ভার্গবের বই থেকে এটা পড়ানো জি হচ্ছে। স্যার। ভার্গবের বইয়ে তুমি একটা চ্যাপ্টারই পাবা এরকম ভাবে, কারেন্ট ভোল্টেজ এটা নিয়ে একটা, কারেন্ট সোর্স ভোল্টেজ সোর্সে একটা এরকম চ্যাপ্টারই আছে, সম্ভবত 2 নম্বর কি 3 নম্বর চ্যাপ্টার মনে হয় এটা। যাক এটা 15 নম্বর পেজ আছে, এটা বের করে দেখবো, 15 নম্বর পেজ থেকে এটা মোটামুটি শুরু। তো ঠিক আছে, সবাই ভালো থেকো তাহলে, আর কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আমাদের ক্লাস শেষ হয়েছে, তোমরা এখন বের হতে পারো ইচ্ছে করলে। ঠিক আছে, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।